প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। রাজশাহী কলেজ অনলাইন ক্লাসে সবাইকে আবারও স্বাগতম। ঈদের পর আমরা আবার নতুনভাবে অনলাইন ক্লাস শুরু করেছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের নির্ধারিত বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়ের অব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব। এই চ্যাপ্টারটি নিয়ে গত 19 তারিখে আমরা কথা বলেছি। আজকে আবারও বিস্তারিত এটি নিয়ে কথা বলবো। আমরা অব্যবসায়িক প্রতিষ্ঠানের যে হিসাব সেটি নিয়ে কথা বলেছিলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা জেনেছিলাম যে অব্যবসায়িক প্রতিষ্ঠান বলতে আমরা বুঝি যে প্রতিষ্ঠানের অন্যতম প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, জনসাধারণের কল্যাণ সাধন করা। এই জনসাধারণের কল্যাণ সাধন করতে গেলেও অব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আমরা জেনেছি যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ন্যায় একদিকে যেমন দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে, অপরদিকে দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণের মাধ্যমে এটি আয় ব্যয় হিসাব এবং উদ্বর্তপত্র প্রস্তুত করে থাকে। অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসাব এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসাবের মধ্যে কিছুটা আমরা পার্থক্য দেখতে পাই। আমরা জানি ব্যবসায়িক প্রতিষ্ঠানের অন্যতম প্রধান উদ্দেশ্য বা নর্মস হলো মুনাফা অর্জন করা। একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান তার সারা বছরের কার্যক্রম পরিচালনা করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে। অপরদিকে অব্যবসায়িক প্রতিষ্ঠান তার কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে জনসাধারণের কল্যাণার্থে। আমরা আবারও জেনেছি অব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠানের ন্যায় দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে যাবতীয় হিসাবগুলো সংরক্ষণ করে থাকে এবং বছর শেষে আর্থিক ফলাফল, যেটিকে আমরা লাভ ক্ষতি হিসাব বা লাভ লোকসান হিসাব বলে থাকি, এবং একইভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ন্যায় উদ্বর্তপত্র প্রস্তুত করে থাকে। অব্যবসায়ী প্রতিষ্ঠানের অঙ্কগুলো করতে গেলে আমরা প্রথমে যেটি পাই, অর্থাৎ অঙ্কে আমাদের যেটি দেওয়া থাকে সেটি হলো আমাদের প্রাপ্তি ও প্রদান হিসাব। অপরদিকে ব্যবসায়ী প্রতিষ্ঠানের দিকে আমরা যদি লক্ষ্য করে থাকি তাহলে দেখব, প্রিয় শিক্ষার্থী, সেখানে থাকে আমাদের একটি রেওয়ামিল এবং রেওয়ামিলের নিচে কিছু সমন্বয় থাকে। ওই রেওয়ামিল এবং সমন্বয় দুটোর সমন্বিত রূপ নিয়েই আমরা আর্থিক ফলাফল অর্থাৎ বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী অথবা সংরক্ষিত আয় বিবরণী এবং বছর শেষে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে থাকি। ঠিক একইভাবে অব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা অঙ্কে আমাদের একটি প্রাপ্তি ও প্রদান হিসাব দেওয়া থাকে। এই প্রাপ্তি ও প্রদান হিসাবের পরেই কিছু সমন্বয় দেওয়া থাকে। এই প্রাপ্তি ও প্রদান হিসাব এবং সমন্বয় এ দুটোর আলোকেই আমরা বিশদ আয় বিবরণী বা না বলে শুধু এখানে বলি লাভ ক্ষতি বিবরণী, এবং লাভ ক্ষতি বিবরণীর পর আমরা আর্থিক অবস্থার বিবরণী, যেটিকে আমরা বলি উদ্বর্তপত্র প্রস্তুত করে থাকি। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, গতদিনই আমরা বলেছিলাম, তোমরা যদি স্লাইডের দিকে একটু লক্ষ্য করে থাকো তাহলে যেটাকে আমরা বারবার বলার চেষ্টা করেছি যে অব্যবসায়িক প্রতিষ্ঠানের শুরুতে একটি প্রাপ্তি ও প্রদান হিসাব দেওয়া থাকে এবং ওই প্রাপ্তি ও প্রদান হিসাবের আলোকেই আমরা একটি লাভ ক্ষতি বিবরণী প্রস্তুত করে থাকি। সে প্রাপ্তি ও প্রদান হিসাবগুলো যদি আমরা একটু লক্ষ্য করি, গতদিন আমরা এটি নিয়ে কথা বলেছি, আজকে আবারও একটু বিশদভাবে এটি নিয়ে কথা বলবো। কারণ যে কোনো অঙ্ক করতে গেলে, প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে অব্যবসায়িক প্রতিষ্ঠানের অঙ্ক করতে গেলে প্রাপ্তি ও প্রদান হিসাবটা অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি ছাড়া আমরা একটি অঙ্ক কখনোই সমাপ্ত করতে পারবো না। আমরা যদি একটু লক্ষ্য করে দেখো প্রিয় শিক্ষার্থী, প্রাপ্তি প্রদান, আমরা এখানে প্রাপ্তি বলতে যাবতীয় প্রাপ্তিগুলো ডেবিট দিকে থাকে, অর্থাৎ আমরা জেনেছি যে প্রাপ্তি প্রদান হিসাবে ডেবিট পার্শ্বে যাবতীয় প্রাপ্তি, নগদ প্রাপ্তিগুলো থাকে। তার মধ্যে কি কি, প্রথমে যদি আমরা লক্ষ্য করে দেখি, তোমরা দেখো প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত। প্রারম্ভিক নগদ উদ্বৃত্তর পরেই আছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তি। অর্থাৎ প্রাপ্তি প্রদানের হিসাবে ডেবিট পার্শ্বে আমরা যদি একেবারে সংক্ষিপ্তভাবে মনে রাখার জন্য পড়ে থাকি তাহলে আমরা বলে থাকবো যে প্রাপ্তি প্রদান হিসাবে ডেবিট দিকে শুধু 3টি মাত্র আইটেম থাকে। একটি হলো প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত। এই প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত পরবর্তী পর্যায়ে যখন আমরা প্রারম্ভিক মূলধন তহবিল তৈরি করব, প্রারম্ভিক মূলধন তহবিলের এটি সম্পদ হিসেবে ব্যবহৃত হবে।
2 নম্বরে আমরা প্রাপ্তি প্রদানের ডেবিট দিকে দিয়েছি মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় একাধিক প্রাপ্তি, একটি থাকলে একটি অর্থাৎ একাধিক যতগুলো প্রাপ্তি আছে সেটি অনুদান হতে পারে, আজীবন সভ্যের চাঁদা হতে পারে, ভর্তি ফি হতে পারে, উইলকৃত ধন দৌলত হতে পারে, মূলধন জাতীয় সম্পত্তি বিক্রয়জনিত প্রাপ্তি হতে পারে। এক কথায় যাবতীয় মূলধন জাতীয় প্রাপ্তিগুলি প্রাপ্তি প্রদানের ডেবিট দিকে আসবে। এরপরে আছে আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি, অর্থাৎ অব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাবকালে যে সকল প্রাপ্তিগুলো কারবারে আগমন করে থাকে সেগুলোকে আমরা বলি মুনাফা জাতীয় প্রাপ্তি। এই মুনাফা জাতীয় প্রাপ্তিগুলোর মধ্যে কি কি আছে আমাদের? মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে আমাদের চাঁদা হতে পারে, লকার ভাড়া হতে পারে, আপ্যায়ন হতে আয় হতে পারে, অনুদানের মূলধন জাতীয় অংশ হতে পারে, ভর্তি ফি বা প্রবেশ ফের মুনাফা জাতীয় অংশগুলো হতে পারে, এছাড়া চা চক্র হতে, এছাড়া অন্যান্য যত প্রকার প্রাপ্তি আছে আর্থিক বছরে বা হিসাবকালে কারবারে আগমন করে এগুলোকেই আমরা বলে থাকি মুনাফা জাতীয় প্রাপ্তি। ঠিক একইভাবে প্রাপ্তি প্রদানের ক্রেডিট দিকে আমার কি কি আছে? মূলধন জাতীয় প্রদান, অর্থাৎ হলো স্থায়ী সম্পত্তি ক্রয় যদি করা হয়ে থাকে সেটি আসবাবপত্রে হতে পারে, খেলাধুলা সামগ্রী হতে পারে, তৈজসপত্র হতে পারে, বিনিয়োগ হতে পারে, ক্লাব বা লাইব্রেরির পুস্তক বা বই হতে পারে। এছাড়া আরও যদি আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি যেগুলো নগদে ক্রয় করা হয়ে থাকে। তারপরেই আছে আমাদের মুনাফা জাতীয় ব্যয় বা মুনাফা জাতীয় প্রদান। মুনাফা জাতীয় প্রদানের মধ্যে বেতন থেকে শুরু করে হিসাবকালে যতগুলো মুনাফা জাতীয় ব্যয়গুলো একটি অব্যবসায়িক প্রতিষ্ঠান নগদে করে থাকে সমস্ত মুনাফা জাতীয় ব্যয়গুলোই আমার ক্রেডিট দিকে আসবে। এছাড়া বিগত বছরের বকেয়া খরচ এবং অগ্রিম খরচ যদি নগদে প্রদত্ত হয়ে থাকে সেগুলো আমাদের প্রাপ্তি প্রদানের ক্রেডিট দিকে আসবে। এবং সবার শেষে যদি তোমরা লক্ষ্য করে দেখো তাহলে আমরা পাই প্রাপ্তি প্রদান হিসাবের সমাপনী নগদ উদ্বৃত্ত। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করতে হবে প্রাপ্তি প্রদান হিসাবের অন্যতম উদ্দেশ্য তৈরি করার অন্যতম প্রধান উদ্দেশ্যই হলো সমাপনী নগদ বর্তমান সমাপনী নগদ উদ্বৃত্ত বা ক্লোজিং ক্যাশ ব্যালেন্স নির্ণয় করা। এই সমাপনী ক্যাশ ব্যালেন্স নির্ণয় করতে গেলে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত প্রাপ্তি প্রদানের ডেবিট দিকে দিয়ে যাবতীয় মূলধন এবং মুনাফা জাতীয় প্রাপ্তিগুলোকে আমরা ডেবিট পার্শ্বে দিব। ঠিক একইভাবে মূলধন এবং মুনাফা জাতীয় প্রদান, বকেয়া বিগত বছরের বকেয়া খরচ এবং অগ্রিম খরচগুলো যদি থাকে সেগুলো আমরা ক্রেডিট দিকে দিব। এই প্রাপ্তি প্রদানের যাবতীয় প্রাপ্তি থেকে যাবতীয় প্রদান বাদ দিলে যেটি আমরা পাই সেটি হলো আমাদের সমাপনী নগদ উদ্বৃত্ত। প্রিয় শিক্ষার্থী, এই প্রাপ্তি প্রদান হিসাব যদি অঙ্কে দেওয়া থাকে, সাধারণত দেওয়া থাকে, দেওয়া না থাকলেও আমাদেরকে প্রাপ্তি প্রদান হিসাবটা প্রস্তুত করতে হয়। একটু লক্ষ্য করতে হবে, যদি অঙ্কে প্রাপ্তি প্রদান হিসাব দেওয়া না থাকে এবং তোমাকে যদি বলা হয়ে থাকে যে প্রাপ্তি প্রদান হিসাব নিম্নোক্ত তথ্যাবলী হতে প্রাপ্তি প্রদান হিসাব প্রস্তুত করো, তখন এই আইটেমগুলো আমাদের যদি আমরা বা একটু যদি ভালো করে স্মরণ করি বা মনে রাখি তাহলে খুব সহজেই প্রাপ্তি প্রদান হিসাবটা আমরা প্রস্তুত করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আবারও বলি, আমরা প্রাপ্তি প্রদান হিসাবের ডেবিট দিকে শুরুতে থাকবে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, এরপরে আমাদের যাবতীয় মূলধন জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তি, এগুলো থাকবে প্রাপ্তি প্রদান হিসাবের ডেবিট দিকে। একইভাবে প্রাপ্তি প্রদানের হিসাবের ক্রেডিট দিকে দিব আমরা মূলধন জাতীয় যাবতীয় প্রদান, মুনাফা জাতীয় যাবতীয় প্রদান। বিগত বছরের বকেয়া খরচ বা এবং অগ্রিম খরচ অঙ্কে থাকতেও পারে, নাও পারে। আমাদের লক্ষ্য করতে হবে যে আমরা যদি একটু তুলনামূলকভাবে আলোচনা করে থাকি বা পড়ার ক্ষেত্রে সুবিধা বা মনে রাখার জন্য যে মূলধন জাতীয় প্রাপ্তি ডেবিট দিকে, মুনাফা জাতীয় মূলধন জাতীয় প্রদান ক্রেডিট দিকে, মুনাফা জাতীয় প্রাপ্তি ডেবিট দিকে, তাহলে মুনাফা জাতীয় প্রদান আমার ক্রেডিট দিকে। প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত প্রাপ্তি প্রদান হিসাবে শুরুতেই আসবে। ঠিক একইভাবে যাবতীয় প্রাপ্তি যোগ করে যাবতীয় প্রদানগুলো বাদ দিলে আমরা যেটি পাবো সেটি হলো আমাদের প্রাপ্তি প্রদান হিসাবের সমাপনী নগদ উদ্বৃত্ত। আমরা জেনেছি এরপরে আমাদের যেটি থাকবে সেটি হলো আমাদের কিছু সমন্বয় থাকবে এবং সেই সমন্বয়ের আলোকেই আমাদের অঙ্কগুলো করতে হবে। পরের স্লাইডে যদি আমরা যাই, আমরা প্রাপ্তি প্রদানের পরে আমরা অঙ্কে চলে যাব আয় ব্যয় হিসাবে। আমরা বলেছি প্রাপ্তি প্রদানের, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, প্রাপ্তি প্রদানের ডেবিট দিকে থাকে যাবতীয় মুনাফা জাতীয় প্রাপ্তি, যেটিকে আমরা বলেছি আয় ব্যয় হিসাবের ক্রেডিট দিকে স্থানান্তর হবে। তার মধ্যে কি কি আছে আমরা যদি অঙ্কে দেখি তাহলে দেখতে পাবো চাঁদা, অনুদান, কোন অংশ মুনাফা জাতীয়, ভর্তি ফি, আজীবন সভ্যের
বা সদস্যের চাঁদা উইলকৃত ধন দৌলত এর কোন অংশগুলো? আমরা জানি সাধারণত কোনো কিছু বলা না থাকলে অনুদান, ভর্তি ফি, আজীবন সদস্যের চাঁদা, উইলকৃত ধন দৌলত, মুনাফা জাতীয় আয়, এই মুনাফা জাতীয় আয়ের যদি কোনো অংশ স্পেসিফিকভাবে বা সুনির্দিষ্টভাবে অঙ্কে বলা থাকে মুনাফা জাতীয়, শুধু ওই মুনাফা জাতীয় অংশটুকু এখানে আসবে। এছাড়া আছে চারণ কর, লকার ভাড়া, ঘর ভাড়া, ম্যাগাজিন বিক্রয়, খাদ্য সামগ্রী পানীয় বিক্রয়, নাটকের টিকিট বিক্রয়, খেলাধুলার টিকিট বিক্রয়, চা চক্র হতে মুনাফা, বক্তৃতা হতে আয়, বিনিয়োগের সুদ, স্থায়ী আমানতের সুদ। এই আইটেমগুলোর মধ্যে ঠিক যতগুলো আইটেম আমার থাকবে সেগুলো অর্থাৎ হলো প্রাপ্তি প্রদানের, যেগুলো আমরা ডেবিট পার্শ্বে অর্থাৎ প্রাপ্তি পার্শ্বে মুনাফা জাতীয় আয় পেয়েছি, সেই প্রাপ্তি প্রদানের ডেবিট দিকে যাবতীয় মুনাফা জাতীয় আয়গুলোকে আমরা আয় ব্যয় হিসাবের ক্রেডিট দিকে স্থানান্তর করব। শুধু কি ওইগুলো স্থানান্তর করব না প্রিয় শিক্ষার্থী, মুনাফা জাতীয় প্রাপ্তির সাথে সমন্বয়ে যে সকল বকেয়া বা অগ্রিম বা অনৌপার্জিত আয় আছে সেগুলো যোগ বিয়োগ করেই আমরা ক্রেডিট দিকে স্থানান্তর করব। একই দিকে আমরা ডেবিট দিকে মুনাফা জাতীয় আয় ব্যয় হিসাবে ডেবিট দিকে কোনগুলো দিব? আমরা কিছুক্ষণ আগে যেটি দেখলাম প্রিয় শিক্ষার্থী, প্রাপ্তি প্রদানের ক্রেডিট দিকে থাকে আমার যাবতীয় মুনাফা জাতীয় প্রদান। এই মুনাফা জাতীয় প্রদান যতগুলো আছে তার নিচেই আমরা দেখেছি সেগুলো কোথায় স্থানান্তর হবে? সেগুলো স্থানান্তর হবে আমাদের আয় ব্যয় হিসাবের ডেবিট দিকে। সে আয় ব্যয় হিসাবের ডেবিট দিকে তাহলে মুনাফা জাতীয় প্রদান কোনগুলো? বেতন আছে, ভাড়া আছে, মালিকের বেতন, মালির বেতন মজুরি, সম্পাদকের বেতন মজুরি, অফিস খরচ, মণিহারি, ছাপা ও মুদ্রণ খরচ, টেলিফোন বিল, কর অভিকর, মেরামত, দান, খয়রাত। এরপরে আছে আমাদের নাটকের ব্যয় আছে, বিচিত্রায় অনুষ্ঠানের ব্যয় আছে, চ্যারিটি শো আছে, বিদ্যুৎ বিল আছে, আপ্যায়ন খরচ আছে, ম্যাগাজিন ছাপা খরচ আছে, খেলাধুলার ব্যয় আছে, বার্ষিক ভোজের ব্যয় আছে, টুর্নামেন্ট খরচ আছে, সম্পত্তির অবচয় অবলোপন আছে, সাধারণত অবচয়টি আসে এখানে, সম্পত্তি বিক্রয়জনিত খরচ। এখন আমাদের কাজগুলো কি? আয় ব্যয় হিসাবের ক্রেডিট দিকে যাবতীয় মুনাফা জাতীয় আয়গুলো দিব, ডেবিট দিকে যাবতীয় মুনাফা জাতীয় ব্যয়গুলো দিব। এখন আমাকে লক্ষ্য করতে হবে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ যদি বেশি হয় ডেবিট দিকে আসে হবে ব্যয় অতিরিক্ত আয়, আর ব্যয়ের পরিমাণ যদি বেশি হয় তাহলে ক্রেডিট দিকে বাদ দিয়ে যেটি পাবো সেটি হলো আমাদের আয় অতিরিক্ত ব্যয়। আমরা ক্রয় বিক্রয় হিসাব বা বিশদ বিবরণীতে যেটি পেয়ে থাকি নিট লাভ বা নিট লস, অব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা নিট লাভ বা নিট ক্ষতি না বলে থাকবো আয় অতিরিক্ত ব্যয় অথবা ব্যয় অতিরিক্ত আয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে প্রাপ্তি প্রদান হিসাব দেখলাম, প্রাপ্তি প্রদানের সাথে সমন্বয় করে আমরা আয় ব্যয় হিসাব প্রস্তুত করলাম বা আয় ব্যয়ে কি কি আইটেম আসে সেগুলো দেখলাম। এরপরে আমরা দেখব স্লাইড, যদি আমরা যাই তাহলে 19 নম্বর স্লাইডে যেটা দেখব উদ্বর্তপত্র, অর্থাৎ হলো আমরা বলেছি অব্যবসায়িক প্রতিষ্ঠানের আমাদের অঙ্ক করতে হয় দুটি অংশ, একটি হলো আয় ব্যয় হিসাব বা লাভ ক্ষতি বিবরণী, অপরটি হলো উদ্বর্তপত্র। এই উদ্বর্তপত্রের সম্পত্তির দিকে যে যাবতীয় সম্পত্তি লক্ষ্য করতে হবে, একটি অব্যবসায়িক প্রতিষ্ঠানের যতগুলো সম্পত্তি থাকে এই যাবতীয় সম্পত্তিগুলো এখানে আসবে, অর্থাৎ আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, ভূমি, অবচয়, এগুলো থেকে অবচয় অবলোপন বাদ দিয়ে বিনিয়োগ যদি থাকে বিনিয়োগ, পুস্তক বা অন্যান্য প্রাঙ্গণ, এছাড়া আরও যদি সম্পত্তিগুলো থাকে সেগুলো, এছাড়া চলতি বছরের অনাদায়ী যদি কোনো আয় থাকে যেগুলোকে আমরা চলতি সম্পত্তি বলে থাকি, অগ্রিম খরচ যদি থাকে সেগুলো আমরা দিয়ে আমরা পাবো মোট সম্পত্তি। অপরদিকে দায় পার্শ্বে গিয়ে যেটি পাবো প্রথমে দেব আমরা মূলধন তহবিল, অর্থাৎ হলো লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী, আমরা যদি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরি করি তাহলে ওই আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার সময় আমাদের যেটি লাগে সেটি লাগে আমাদের হয় মালিকানা সত্ত্ব বিবরণী অথবা সংরক্ষিত আয় বিবরণী। একইভাবে অব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমাদের যেটি প্রয়োজন সেটি লাগে আমাদের প্রথম প্রারম্ভিক মূলধন তহবিল। প্রারম্ভিক মূলধন তহবিলটা এই গতদিনও আমি আলোচনা করেছি, একটু পরে আবারও আলোচনা করব। এই মূলধন তহবিলের সাথে যাবতীয় মূলধন জাতীয় প্রাপ্তি, এই মূলধন জাতীয় প্রাপ্তিগুলোর মধ্যে সেটি হতে পারে অনুদান, সেটি হতে পারে উইলকৃত ধন সম্পদ, ভর্তি ফি বা আজীবন সদস্যের চাঁদা সহ অন্যান্য যদি মূলধন জাতীয় আরও প্রাপ্তি থেকে থাকে সেগুলো, এর সাথে আমরা
লাভ ক্ষতি বিবরণী থেকে যেটি পেলাম, আয় অতিরিক্ত ব্যয় অথবা ব্যয় অতিরিক্ত আয়। ব্যয় অতিরিক্ত আয় যদি হয়ে থাকে তাহলে আমরা যোগ করব। ঠিক একইভাবে আয় অতিরিক্ত ব্যয় যদি হয়ে থাকে সেটি আমরা মূলধন তহবিল হতে বিয়োগ করব, করে আমরা পার করে দিব। এছাড়া চলতি বছরের যদি কোনো বকেয়া খরচ এবং বিগত বছরের চলতি বছরে যদি কোনো বিগত খরচ বকেয়া খরচ থেকে থাকে সেগুলো দিব। অগ্রিম আয় যদি থেকে থাকে সেগুলো দিব। দিলেই আমরা পেয়ে যাব মোট দায় ও মূলধন তহবিল। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা যেটি পেলাম প্রাপ্তি প্রদানের সাথে সমন্বয় করে আমরা পেলাম প্রথমে লাভ ক্ষতি বিবরণী, তারপরে পেলাম আমরা উদ্বর্তপত্র। এখন আমরা মূলধন তহবিল তৈরি করার একটি সহজ প্রক্রিয়া জানব। মূলধন তহবিল আমরা চাইলে টি ফর্মেও করতে পারি অথবা আমরা উপর নিচেও করতে পারি। আমরা যদি টি ফর্মে করে থাকি তাহলে একদিকে থাকবে যাবতীয় দায়, অপর দিকে থাকবে যাবতীয় সম্পত্তি। লক্ষ্য করতে হবে আমরা বলতেছি প্রারম্ভিক মূলধন তহবিল, অর্থাৎ এটি বছরের শুরুতে করা হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী একটু মনে রাখতে হবে মূলধন তহবিলের সম্পত্তি বলতে যেই বছরে আমরা যে আর্থিক বছরে বা যে হিসাবকালে অঙ্ক আমরা লাভ ক্ষতি বিবরণী এবং উদ্বর্তপত্র তৈরি করব, ওই আর্থিক অবস্থার আর্থিক বছরের শুরুতে যাবতীয় সম্পত্তি এবং যাবতীয় দায়ের পার্থক্যই হলো মূলধন তহবিল। আমি আবারও বলি, প্রারম্ভিক মূলধন তহবিল হলো একটি অব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাবকালের শুরুতে, অর্থাৎ আর্থিক বছর শুরুতে যাবতীয় সম্পত্তি যোগফল থেকে যাবতীয় দায়গুলোকে আমরা বিয়োগ করব। এখন এই যাবতীয় সম্পত্তিগুলো যদি আমরা একটু লক্ষ্য করে দেখি প্রিয় শিক্ষার্থী, প্রারম্ভিক সম্পত্তি যেটি আমরা পেয়েছি প্রাপ্তি প্রদান হিসাবে শুরুতে, সেটি চলে যাবে কোথায়? আমরা বলেছিলাম মূলধন তহবিলের সম্পত্তি, যার জন্য বলা হয়েছে প্রারম্ভিক সম্পত্তি প্রাপ্তি ও প্রদান হিসাবে ডেবিট হতে শুরুতে যেটি আছে সেখান থেকে আসবে। এছাড়া অন্যান্য প্রারম্ভিক সম্পত্তিগুলো আমরা কোথায় থেকে পাবো? অন্যান্য প্রারম্ভিক সম্পত্তিগুলো আমরা পাবো সমন্বয় হতে, অর্থাৎ প্রাপ্তি প্রদানের শেষে যে সমন্বয় থাকবে এইখানে এক তারিখে বা বিগত বছরের 31/12 তারিখে যে সকল সম্পত্তি থাকবে যাবতীয় সম্পত্তিগুলো এখানে আসবে। এছাড়া বিগত বছরে যদি অনাদায়ী আয় থাকে, যেটা প্রাপ্তি হয়েছে অথবা অনাদায়ী আছে, দুটোই আসবে। বিগত বছরের অগ্রিম জাতীয় কোনো ব্যয় যদি থাকে সেটিও আসবে। তাহলে প্রদান পার্শ্বে বা দায়ী পার্শ্বে কি কি আসবে লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী। এখানে যদি প্রারম্ভিক যাবতীয় সম্পত্তি আসে তাহলে দায়ী পাশে যাবে প্রারম্ভিক যাবতীয় দায়। এখানে যদি বিগত বছরের যাবতীয় বকেয়া আয় আসে তাহলে দায়ী পাশে যাবে বিগত বছরের যাবতীয় বকেয়া ব্যয়। এইখানে যদি আমাদের বিগত বছরের যাবতীয় অনাদায়ী আসে তাহলে ওইখানে যাবতীয় অপরিশোধিত বিগত বছরের যাবতীয় অপরিশোধিত ব্যয়গুলো আসবে। এইখানে আমাদের আসতেছে বিগত বছরের অগ্রিম মুনাফা জাতীয় কোনো ব্যয়, তাহলে এইখানে আসবে বিগত বছরের বকেয়া মুনাফা জাতীয় ব্যয় পরিশোধ। অর্থাৎ আমরা সম্পত্তির সাথে দায়ের একটু যদি কম্পারিজন বা তুলনা করি তাহলে সম্পত্তির বিপরীত যেগুলো 1 তারিখের সেগুলোই আসবে আমাদের দায়ী পাশে। তাহলে এক কথায় আমরা যেটি পেলাম, প্রারম্ভিক মূলধন তহবিলের সম্পদ পাশে যাবে যাবতীয় প্রারম্ভিক সম্পত্তি, দায়ী পাশে যাবে প্রারম্ভিক যাবতীয় দায়। এছাড়া সম্পদ পাশে আসবে বিগত বছরের যাবতীয় বকেয়া খরচ বকেয়া আয়, দায়ী পাশে যাবে বিগত বকেয়া ব্যয়। এই পারে আসবে অগ্রিম ব্যয়, ওই পারে আসবে বকেয়া ব্যয়। এই দুটোর পার্থক্য করেই আমরা পেয়ে যাব প্রারম্ভিক মূলধন তহবিল। এখন আমরা যেটিতে যাব প্রিয় শিক্ষার্থী, আমরা এই ব্যাখ্যা দিয়েছি। আমরা স্লাইড নাম্বার যদি এখন 25 নাম্বার স্লাইডে, আমরা যদি 27 নাম্বার স্লাইডে একটু যাই, লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী, গতদিন আমরা একটি অঙ্ক করেছি, আজকে আবার অঙ্ক করব। অঙ্ক করার পিছনে আমরা গুরুত্বপূর্ণ কিছু নোট নিয়ে আলোচনা করব, যেগুলো নিয়ে আমাদের প্রিয় শিক্ষার্থীদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এটি খুব ঝামেলা তৈরি করে থাকে। যে আসলে আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে লক্ষ্য করেছি প্রিয় শিক্ষার্থী, যখন আমরা বিশদ আয় বিবরণী তৈরি করেছি এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরি করেছি তখন কি করেছি, রেওয়া মিলে যে সকল তথ্য দেওয়া থাকে সেগুলো সাধারণত আমরা একবার ব্যবহার করেছি, কিন্তু সমন্বয়ে যে সকল তথ্য দেওয়া থাকে সেগুলো আমরা
দুইবার ব্যবহার করেছি, কোনো একটা ব্যতিক্রম ধর্মী দুই একটি আইটেম হয়তো আমরা তিনবারও ব্যবহার করেছি। লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী, এটি হলো আমি বারবার কেন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে অব্যবসায়িক প্রতিষ্ঠানের তুলনা করতেছি, এই জন্যই তুলনা করি। কারণটা হলো যে আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠানের আয় ব্যয় এবং আর্থিক অবস্থার বিবরণী যদি খুব ভালো করে বুঝে থাকি, তার সাথে তুলনা করে যদি অব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রাপ্তি প্রদান এবং সমন্বয়গুলো একটু মনে রাখার চেষ্টা করি, তাহলে খুব সহজেই আমরা এখান থেকে এক বা একাধিক অঙ্ক পরীক্ষায় যেটি আসবে সেটি খুব দ্রুত এবং সঠিকভাবে সমাধান করতে পারবো। প্রথমে যেটি আসি, আমাদের লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী, বিগত বছরের বকেয়া খরচ পরিশোধ। লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী, আমরা যেটি জেনেছি বিগত বছরের বকেয়া খরচ অর্থাৎ হলো আমরা যে বছরে অঙ্ক করব তার আগের বছর বছর সেটিকে আমরা বলি বিগত বছর। এই বিগত বছরের বকেয়া খরচ যেটি বিগত বছরে পরিশোধ করার কথা ছিল, করা না করে এই বছরে পরিশোধ করা হয়েছে। এই বিগত বছরের বকেয়া খরচ কি করব আমরা, লক্ষ্য করে দেখো বলা আছে বিগত বছরের বকেয়া খরচ সংশ্লিষ্ট খরচ হতে বিয়োগ, অর্থাৎ সেটা যদি বেতন হয়, ভাড়া হয় বা অন্যান্য খরচ হয়, আয় বিবরণীতে সংশ্লিষ্ট হয় বেতন অথবা সংশ্লিষ্ট খরচ হতে বাদ দিব এবং আমরা যে মূলধন তহবিল তৈরি করছি সেখানে দায় হিসেবে প্রদর্শন করব। আমি এই বিগত বছরে খরচ আলোচনা করার আগে আমাকে বর্তমান বছরের যদি আমি একটু আলোচনা করি তাহলে সবচেয়ে ক্লিয়ার হয়। আমরা বিগত বছরটাকে মনে রাখার স্বার্থে বর্তমান বছরটাকে সবচাইতে গুরুত্ব দিয়ে মনে রাখবো। বর্তমান খরচ আমি গতদিন বলেছিলাম প্রিয় শিক্ষার্থী, বকেয়ার নেচার হলো দুটো, বা বকেয়ার বৈশিষ্ট্য হলো দুটো বৈশিষ্ট্য আমাদের একটু মনে রাখলেই হবে। বকেয়া মানেই যোগ। কি বললাম প্রিয় শিক্ষার্থী, বকেয়া মানেই হলো যোগ। কার সঙ্গে? আমরা যখন আয় বিবরণী বা লাভ ক্ষতি বিবরণী তৈরি করব তখন বকেয়া যদি সেটি খরচ হয় সংশ্লিষ্ট খরচের সাথে যোগ, বকেয়াটা যদি আয় হয় সংশ্লিষ্ট আয়ের সাথে যোগ। ঠিক একইভাবে আমরা সমন্বয়ের বিষয় একবার কিন্তু ব্যবহার করলাম। কোথায় ব্যবহার করলাম? বিশদ আয় বিবরণীতে ব্যবহার করলাম, যে সংশ্লিষ্ট খরচের সাথে যোগ এবং আয় যদি হয় আয়ের সাথে যোগ। আরেকবার কোথায় চলে যাবে? যদি সেটি ভালো করে মনে রাখতে হবে, যদি সেটি বিশদ আয় বিবরণী হয় তাহলে আর্থিক অবস্থার বিবরণীর দায় পার্শ্বে যোগ, যদি সেটা অব্যবসায়িক প্রতিষ্ঠান হয় তাও দায় পার্শ্বে যোগ। তাহলে আমরা কি পেলাম? বকেয়া খরচের নেচারটা হলো খরচের সাথে যোগ, আর্থিক অবস্থার বিবরণী অথবা উদ্বর্তপত্রের দায় পার্শ্বে যোগ। এখন চলতি বছরের যদি বকেয়াটা আমার মনে থাকে তাহলে বিগত বছরেরটা উল্টো হবে। তার বিগত বছরের বকেয়া খরচ, চলতি বছরের বকেয়া খরচ আমরা সংশ্লিষ্ট আয় বর্ষে খরচ থেকে বাদ দিয়েছি, তাহলে বিগত বছরের বকেয়া খরচ সংশ্লিষ্ট আয় বর্ষে খরচ থেকে বিয়োগ হবে। এবং চলতি বছরের বকেয়া খরচ অপর দিকে যেমন আমরা উদ্বর্তপত্রের দায় পাশে দিয়েছি, বিগত বছরের বকেয়া খরচ মূলধন তহবিলের দায় পাশে চলে যাবে। তাহলে আমাদের কাছে ক্লিয়ার যে আমরা চলতি বছরের বকেয়া খরচ কি পেলাম প্রিয় শিক্ষার্থী? খরচ হতে বিয়োগ, খরচের সাথে যোগ, উদ্বর্তপত্রের দায়। বিগত বছরের খরচ হতে বিয়োগ এবং মূলধন তহবিলের দায়। এরপরে আরেকটি বলা হচ্ছে বিগত বছরের বকেয়া খরচ এখনো পরিশোধ করা হয়নি। পরিশোধ করলে আমরা জানলাম খরচ হতে বিয়োগ মূলধন তহবিলে দায়। আর যদি পরিশোধ করা না হয়ে থাকে তাহলে দুটোই দায় পার্শ্বে যাবে, একটি মূলধন তহবিলের দায়, অপরটি উদ্বর্তপত্রের দায়। এইটুকু একটু মনে রাখতে হবে। বিগত বছরের বকেয়া খরচ যদি পরিশোধ করা হয়ে থাকে, খরচ হতে বাদ মূলধন তহবিলের দায়। আর যদি বিগত বছরের বকেয়া খরচ এখনো পরিশোধ করা না হয়ে থাকে তাহলে মূলধন তহবিলের দায়, অপরদিকে উদ্বর্তপত্রেও দায়। এরপরে বিগত বছরের 3 নাম্বার আইটেম যেটি আমাদের বিগত বছরের অনাদায়ী বা বকেয়া আয় প্রাপ্তি। আমরা চলতি বছরের বকেয়া আয় প্রাপ্তি দেখিয়েছি প্রিয় শিক্ষার্থী। বলেছিলাম যে চলতি বছরের বকেয়া আয় যদি থাকে আয়ের সাথে যোগ উদ্বর্তপত্রের সম্পদ। আমি আবারও বলি, চলতি বছরের বকেয়া আয় বা অনাদায়ী আয় সংশ্লিষ্ট আয়ের সাথে যোগ এবং উদ্বর্তপত্রের সম্পদ। তাহলে বিগত বছরে অনাদায়ী আয় বা আয় প্রাপ্তি, আয় হতে বিয়োগ মূলধন তহবিলের সম্পদ। অর্থাৎ চলতি বছরের বকেয়া আয় হলে আয়ের সাথে যোগ উদ্বর্তপত্রের সম্পদ, আর বিগত বছরের বকেয়া আয় যদি প্রাপ্তি হয় সেটি কি হবে? আমাদের আয় হতে বিয়োগ
এবং মূলধন তহবিলের সম্পদ। কিন্তু বিগত বছরের বকেয়ায় যদি এখনো পাওয়া না যায়, এটিও সম্পদ পাশা যাবে। কোন সম্পদ? 2 সম্পদ। অর্থাৎ হলো তোমরা 2 নাম্বার এন্ট্রির সাথে 4 নাম্বার এন্ট্রি যদি একটু কম্প্যারিজন বা তুলনা করো, বিগত বছরের বকেয়া খরচ এখনো পরিশোধ হয়নি, এটি মূলধন তহবিলের দায় এবং উদ্বর্তপত্রের দায়। ঠিক একইভাবে বিগত বছরের আয় যেটি এখনো পাওয়া যায়নি, সেটি মূলধন তহবিলের সম্পদ এবং উদ্বর্তপত্রের সম্পদ। এরপরে যাব আমরা প্রিয় শিক্ষার্থী অগ্রিম আয় নিয়ে। অগ্রিম আয় নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমি চলতি বছরের অগ্রিম আয় নিয়ে কথা বলবো। চলতি বছরের অগ্রিম আয় হতে বিয়োগ উদ্বর্তপত্রের দায়। কি বললাম? চলতি বছরের অগ্রিম আয় হতে বিয়োগ, সংশ্লিষ্ট আয় হতে বিয়োগ এবং উদ্বর্তপত্রের সম্পদ। তাহলে বিগত বছরের অগ্রিম আয়, চলতি বছরের অগ্রিম আয় যদি আয় থেকে বিয়োগ হয়, তাহলে বিগত বছরের অগ্রিম আয় আয়ের সাথে যোগ হবে। চলতি বছরের অগ্রিম আয় সম্পদ পাশে যদি স্থানান্তর হয় উদ্বর্তপত্রে, তাহলে বিগত বছরের অগ্রিম আয় সেটি আমাদের চলে যাবে মূলধন তহবিলের দায় পাশে। এরপরে আমাদের তাহলে কি দেখলাম? চলতি বছরের অগ্রিম আয় হতে বিয়োগ উদ্বর্তপত্রের দায়, বিগত বছরের অগ্রিম আয়ের সাথে যোগ মূলধন তহবিলের দায়। অর্থাৎ দুটোই দায়, একটি মূলধন তহবিলের দায় আর একটি উদ্বর্তপত্রের দায়। এরপরে আমরা যদি 8 নাম্বার এন্ট্রি, আমরা চলতি বছরের অগ্রিম নিয়ে কথা বলছি, চলতি বছরের অনাদায়ী আয় নিয়ে কথা বলেছি। বিগত বছরের অগ্রিম খরচ, বিগত বছরের অগ্রিম খরচ, বিগত বছরের অগ্রিম খরচ বলতে আমরা যেই বছরে অঙ্ক করি, অর্থাৎ যে আর্থিক বছরে অঙ্ক করি তার আগের বছরে সংশ্লিষ্ট খরচের সাথে যোগ এবং মূলধন তহবিলের সম্পদ। এবং চলতি বছরের অগ্রিম খরচ নিয়ে আমরা কথা বলেছি প্রিয় শিক্ষার্থী, খরচ হতে বাদ এবং উদ্বর্তপত্রের সম্পদ। চলতি বছরের বকেয়া আয় নিয়ে কথা বলেছি আমরা, খরচের সাথে যোগ উদ্বর্তপত্রের দায়। এরপরে যদি আমরা 11 নাম্বার আইটেমে যাই, পুরাতন সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, এটি আমরা আয় ব্যয় হিসেবে ডেবিট পাশে দিব এবং আর্থিক অবস্থার বিবরণীতে বা উদ্বর্তপত্রে পুস্তক মূল্য হতে সংশ্লিষ্ট সম্পত্তি হতে বিয়োগ করে দিব আমরা। অবশ্যই যদি থাকে তাহলে আমরা কি করব? আয় ব্যয় হিসেবে ডেবিট পাশে দিব এবং উদ্বর্তপত্র তৈরি করার সময় সংশ্লিষ্ট সম্পত্তি হতে আমরা বিয়োগ করে দেব। পরবর্তী পর্যায়ে আরও 2-3টা গুরুত্বপূর্ণ আইটেম নিয়ে কথা বলবো, যেটি নিয়ে প্রায় আমাদের মধ্যে একটু কনফিউশন সৃষ্টি হয়। সেটি হলো ধারে ক্রয়। ধারে ক্রয় কি? সেটি হতে পারে আমার খাদ্য সামগ্রী, সেটি হতে পারে মণিহারি, সেটি হতে পারে কোকারিজ, সেটি হতে পারে অব্যবসায়িক প্রতিষ্ঠানের অন্যান্য সম্পদ। লক্ষ্য করতে হবে ধারে ক্রয় সে যে আইটেমই হয় সংশ্লিষ্ট দফার সাথে যোগ এবং উদ্বর্তপত্রের দায়। ভালো করে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, ধারে ক্রয় সেটা মণিহারি হলে মণিহারির সাথে যোগ উদ্বর্তপত্রের দায়, খাদ্য সামগ্রী হলে খাদ্য সামগ্রীর সাথে যোগ এবং উদ্বর্তপত্রের দায়। এরপরে আছে আমাদের সমাপনী উদ্বৃত্ত এবং প্রারম্ভিক উদ্বৃত্ত। এগুলো সাধারণত আমরা সমন্বয়ে দেখে থাকি। সেটি মণিহারির প্রারম্ভিক সমাপনী উদ্বৃত্ত হতে পারে, খাদ্য সামগ্রীর সমাপনী উদ্বৃত্ত হতে পারে, সংশ্লিষ্ট দফা হতে বিয়োগ। যদি মণিহারি সমাপনী উদ্বৃত্ত হয়, মণিহারি হতে বিয়োগ উদ্বর্তপত্রের সম্পদ। প্রারম্ভিক উদ্বৃত্ত হয় যদি, সমাপনীর বিপরীতটাই হলো আমাদের প্রারম্ভিক, অর্থাৎ হলো সংশ্লিষ্ট দফার মনে যদি প্রারম্ভিক মণিহারি হয়, মণিহারির সাথে যোগ এবং মূলধন তহবিলের সম্পদ। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ দফা নিয়ে কথা বললাম। আবারও একটু তোমাদের স্মরণ রাখার জন্য সবগুলোকে ভেঙে আমি এখন 3টা বা 4টা আইটেম এটিকে অন্তর্ভুক্ত চাই। প্রথমে চাই চলতি বছরের বকেয়া খরচ। লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী, চলতি বছরের বকেয়া খরচ, চলতি বছরের অগ্রিম খরচ, বিগত বছরের বকেয়া খরচ, বিগত বছরের অগ্রিম খরচ। তাহলে চলতি বছরের বকেয়া খরচ, খরচের সাথে যোগ, আমি আবারও বলি চলতি বছরের বকেয়া খরচ, খরচের সাথে যোগ উদ্বর্তপত্রের দায়। বিগত বছরের বকেয়া খরচ, খরচ হতে বিয়োগ মূলধন তহবিলে দায়। বিগত বছরের বকেয়া খরচ যদি পরিশোধ না করা হয়ে থাকে, মূলধন তহবিলেরও দায়, উদ্বর্তপত্রেরও দায়। এরপরে আসে চলতি বছরের বকেয়া আয় বা অনাদায়ী আয়। চলতি বছরের অনাদায়ী আয় বা বকেয়া আয় সংশ্লিষ্ট আয়ের সাথে যোগ উদ্বর্তপত্রের সম্পদ। বিগত বছরে অনাদায়ী আয় প্রাপ্তি, আয় হতে বিয়োগ উদ্বর্তপত্রের মূলধন তহবিলের সম্পদ। আর বিগত বছরের অনাদায়ী
আয় যদি এখনো আদায় না হয় তাহলে মূলধন তহবিলের সম্পদ এবং উদ্বর্তপত্রের সম্পদ। অগ্রিম খরচ, অগ্রিম খরচের নেচারটা হলো চলতি বছরের অগ্রিম খরচ, খরচ হতে বিয়োগ উদ্বর্তপত্রের সম্পদ, বিগত বছরের বকেয়া খরচ, খরচের সাথে যোগ উদ্বর্তপত্রের সম্পদ বা মূলধন তহবিলে সম্পদ। প্রিয় শিক্ষার্থী, এই গেল আমাদের ধারে ক্রয়, সমাপনী উদ্বৃত্ত, প্রারম্ভিক উদ্বৃত্ত। এখন আমরা একটি অঙ্ক দেখব, যে অঙ্কগুলো আমরা যদি লক্ষ্য করি, স্লাইড শো আমাদের 31, এখানে আমরা দেখে থাকি সেটি হলো 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্রাইট সংঘের প্রাপ্তি ও প্রদান নিম্নে প্রদত্ত করা হলো। উদ্বৃত্ত যেটি আমরা বলেছি প্রাপ্তি প্রদানের শুরুতে 1/1/2019 তারিখে আছে নগদ উদ্বৃত্ত 12,500 টাকা, সাদা 3 বছরের দেওয়া আছে 18, 19 এবং 2020 সালের। আমরা বলেছি আমাদের উপরে একটু লক্ষ্য করতে হবে, 2019 সালের 31শে ডিসেম্বর অর্থাৎ হলো আর্থিক বছর বা হিসাবকাল হলো 2019। 19-এর আগে 18 যেটা দেওয়া আছে সেটা বিগত সাল, এবং 20 সালের যেটা সাদা 19 সালে যেটা দেওয়া আছে সেটা হলো অগ্রিম। এছাড়া মূলধন জাতীয় প্রাপ্তিগুলোর ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করে থাকি, উইলকৃত সম্পত্তি, ভর্তি ফি, এছাড়া মুনাফা জাতীয় আছে হল ভাড়া, চারণ কর, ক্যান্টিন হতে মুনাফা, ম্যাগাজিন বিক্রয়, পুরাতন খবরের কাগজ বিক্রয়, টোটাল যোগফল করলে 54,500 টাকা। অপরদিকে আমরা যদি প্রধান পাশে যাই, বেতন পাই, ভাড়া পাই, ম্যাগাজিন খরচ, খেলাধুলার সামগ্রী, বেতন, ভাড়া, ম্যাগাজিন, ছাপা খরচ হিসাবকালের মধ্যে এটি হলো মুনাফা জাতীয়, খেলার সামগ্রী ক্রয় মূলধন জাতীয়, তৈজসপত্র ক্রয় মূলধন জাতীয়। প্রিয় শিক্ষার্থী, আমরা অঙ্ক পড়ার সঙ্গে সঙ্গে আমাকে জেনে নিতে হবে বা দেখে নিতে হবে যে কোনটি মূলধন জাতীয় এবং কোনটি মুনাফা জাতীয়। ক্রীড়া প্রতিযোগিতার খরচ মুনাফা জাতীয়, আপ্যায়ন খরচ মুনাফা জাতীয়, দান খয়রাত মুনাফা জাতীয়, আসবাবপত্র ক্রয় মূলধন জাতীয়, খবরের কাগজ ও সাময়িকী ক্রয় মুনাফা জাতীয়, মেরামত ও নবায়ন খরচ মুনাফা জাতীয়। টোটাল প্রাপ্তি থেকে টোটাল প্রদান বাদ দিলে আমরা পেয়ে যাব সমাপনী নগদ উদ্বৃত্ত 7,900 টাকা। এর সাথে কিছু সমন্বয় আছে প্রিয় শিক্ষার্থী। স্লাইড নাম্বার যদি আমরা 32-এর দিকে লক্ষ্য করি, 2019 সালের 1 জানুয়ারি ক্লাবের অন্যান্য সম্পদ ছিল আসবাবপত্র 25,000, খেলার সামগ্রী 15,000, তৈজসপত্র 8,000, বিগত বছরের বকেয়া বেতন 1,500 টাকা এবং চলতি বছরের বকেয়া বেতন 2,000 টাকা এখনো বকেয়া রয়েছে। বিগত বছরের ভাড়া 600 টাকা এবং চলতি বছরের ভাড়া 2,000 টাকা এখনো বকেয়া রয়েছে। এ বছরের চাঁদার পরিমাণ এখনো 4,500 টাকা অনাদায়ী, মানে পাওয়া যায় নাই। এছাড়া আরও দুটি সমন্বয় আছে, বিগত বছরের অনাদায়ী চারণ কর অর্থাৎ বিগত বছরের বকেয়া আয় বা অনাদায়ী চারণ করে এই বছরে পাওয়া গেছে 200 টাকায়, কিন্তু চলতি বছরে অনাদায়ী চারণ করা এখনো বকেয়া রয়েছে আমাদের 400 টাকা। আসবাবপত্র, খেলাধুলার আসবাবপত্রের উপর 10%, খেলাধুলার সামগ্রীর উপর আমাদের 20% এবং তৈজসপত্রের মূল্যায়ন করা হয়েছে আমাদের 8,500 টাকা। এখান থেকে আমাদের যেটি তৈরি করতে হবে প্রিয় শিক্ষার্থী, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো, আয় ব্যয় হিসাব প্রস্তুত করো, আর্থিক উক্ত তারিখে অর্থাৎ হলো 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে অব্যবসায়িক প্রতিষ্ঠানের একটি উদ্বর্তপত্র প্রস্তুত করো। তাহলে প্রথমেই আমাদের বের করতে হবে প্রারম্ভিক মূলধন তহবিল। প্রারম্ভিক মূলধন তহবিল তৈরি করতে গেলে আমরা যেটি জেনেছি, আবারও আমরা 19 নাম্বার অর্থাৎ হলো 31 নাম্বার স্লাইড এবং 32 নাম্বার স্লাইড দুটোর আলোকেই আমাদেরকে অঙ্ক করতে হবে। অর্থাৎ প্রথমে আমরা প্রারম্ভিক মূলধন তহবিল তৈরি করব। এই প্রারম্ভিক মূলধন তহবিল তৈরি করতে গেলে এখন আমরা একটু বোর্ডে যাব প্রিয় শিক্ষার্থী। প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়। প্রারম্ভিক মূলধন নির্ণয়। আমরা দিলাম বিবরণ, পরিমাণ বা টাকা। আমরা বলেছিলাম প্রথমে যেটি আসবে সেটি হলো প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, প্রারম্ভিক উদ্বৃত্ত যেটি আমাদের অঙ্কে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী। যদি আমরা দেখি 12,500 টাকা।
এরপরে যেটি আমরা প্রাপ্তি প্রদান থেকে দেখব, বিগত বছরের যদি বকেয়া আয় থাকে, আমরা চাঁদার ক্ষেত্রে যদি একটু লক্ষ্য করে দেখি, 3 বছরের চাঁদা দেওয়া আছে 2018, 2019 এবং 2020। আমরা অঙ্ক করি 2019 সালের, তাহলে 2018 সালের যে চাঁদা সেটি হলো আমাদের বকেয়া চাঁদা, বিগত বছরের বকেয়া চাঁদা যেটি আছে আমাদের, আমরা লিখতে পারি চাঁদা ব্র্যাকেটে 2018 আমাদের দেওয়া আছে 2500 টাকা। এটি শেষ করার পরে আমরা যেখানে যাব প্রিয় শিক্ষার্থী, সেটি হলো আমাদের, আমরা পরের স্লাইডে যদি দেখি প্রারম্ভিক, অর্থাৎ 2019 সালের 1 জানুয়ারি তারিখের ক্লাবের অন্যান্য সম্পত্তি একটু লক্ষ্য করতে হবে যে আমাদের বকেয়া, আমরা বলেছি যে যাবতীয় প্রারম্ভিক সম্পত্তি প্রাপ্তি প্রদানের ডেবিট দিকে থাকবে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত এবং বিগত বছরের চাঁদা থাকতেও পারে, সমন্বয় থাকতে পারে। এছাড়া অন্যান্য যাবতীয় প্রারম্ভিক সম্পত্তি যেগুলো যদি থাকে সেগুলো থাকবে কোথায় আমাদের সমন্বয়ের 1 নম্বরে যদি দেখো 1 তারিখে আমাদের অন্যান্য সম্পদের পরিমাণ কি কি ছিল, আসবাবপত্র আছে আমাদের 25,000, খেলার সামগ্রী আছে আমাদের 15,000 টাকা, তৈজসপত্র আছে আমাদের 8,000 টাকা। এরপরে বাকি সমন্বয়গুলো আমাদের দেখে নিতে হবে আছে কিনা। 2 নম্বর খরচ, 3 নম্বরে খরচ, 4 নম্বর হলো চাঁদা সংক্রান্ত চলতি বছরের, 5 নম্বরে যদি গিয়ে দেখি আমরা প্রিয় শিক্ষার্থী, তাহলে যেটি পাই বিগত বছরের অনাদায়ী চারণ কর। এটা হচ্ছে অনাদায়ী আয়, এটি হলো আমাদের বিগত বছরের আয়। আমরা জেনেছি চলতি বছরে অনাদায়ী আয়, আয়ের সাথে যোগ এবং উদ্বর্তপত্রের সম্পদ। বিগত বছরের অনাদায়ী আয় আমরা জেনেছি আয় থেকে বিয়োগ এবং মূলধন তহবিলের সম্পদ। তাহলে চারণ কর, চারণ কর 2018 যেটি আছে আমাদের 200 টাকা। এখন যদি আমরা যোগ করি 5 5 10 12 2 হাতে 1 3 2 5 5 10 15 8 23 3 হাতে 2 1 3 2 5 1 6 63,200 টাকা। এটি পেলাম আমরা প্রারম্ভিক যাবতীয় সম্পত্তির যোগফল। আমরা বলেছি প্রারম্ভিক যাবতীয় সম্পত্তি থেকে প্রারম্ভিক যাবতীয় দায়গুলোকে আমাকে বিয়োগ করতে হবে। আমরা ঠিক একেবারে প্রারম্ভিক দায়গুলো দেখানোর সময়ও আমরা প্রাপ্তি প্রদানে যদি ক্রেডিট দিকে দেখি যে কোনো বিগত বছরের বকেয়া খরচ আছে কিনা, আমরা যদি লক্ষ্য করে দেখি প্রিয় শিক্ষার্থী বিগত খরচ নেই, তাহলে আমাদের মূল কাজটি হলো সমন্বয়ে চলে যাওয়া। আমরা সমন্বয়ে যদি যাই 2 নম্বর সমন্বয়ে দেখো 31/12/2018 তারিখে আমাদের আমরা যেটি পাই সেটি হলো স্লাইড নাম্বার যদি আমরা 32-এ দেখি, 32-এ গিয়ে আমরা লক্ষ্য করে দেখব 2 নম্বর সমন্বয় বিগত বছরের বকেয়া বেতন 1500 টাকা। তাহলে বিগত বাদ বেতন দিতে পারো 2018-তে 1500 টাকা। এছাড়া 3 নম্বর সমন্বয়ে যদি দেখো বিগত বছরের ভাড়া আছে আমাদের দেওয়া 600 টাকা। তাহলে 6 5 11 12 থেকে 1 হাতে 1 2 প্রারম্ভিক মূলধন তহবিল পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থী আমরা 61,100 টাকা। আমরা একটু দেখে নিব যোগগুলো আমাদের ঠিক আছে কিনা।
15,000 25 40 48 63,200 মাইনাস 2,100 ঠিক আছে প্রিয় শিক্ষার্থী 61,100 টাকা আমরা ক এর উত্তর পেয়ে গেলাম প্রারম্ভিক মূলধন তহবিল। এখন আমাদের যেটিতে যেতে হবে সেটি হলো আয় ব্যয় হিসাব। আমরা পাশে আয় ব্যয় হিসাবটা তৈরি করে নিব বা লাভ ক্ষতি বিবরণী। লাভ ক্ষতি বিবরণী 31শে ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য। প্রথমে আয়সমূহ টাকা, ব্যয়সমূহ টাকা। প্রথমে আমরা প্রাপ্তি প্রদানের চলে যাব প্রিয় শিক্ষার্থী। আমরা 31 নম্বর স্লাইডে যদি যাই আমাদের চাঁদা 2019 যেটি দেওয়া আছে 15,500 যোগ 2019 সালের চাঁদা যেটা ইনার কলামে দেওয়া আছে আমাদের 15,500 টাকা যোগ অনাদায়ী। তোমরা সমন্বয় নাম্বার যদি একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, তারপরে স্লাইডে সমন্বয় নাম্বার 4 এ বছরের অনাদায়ী চাঁদার পরিমাণ 4,500 যোগ করলে আমরা পেয়ে যাব 20,000 টাকা। আবার প্রাপ্তি প্রদানে গিয়ে মুনাফা জাতীয় প্রাপ্তিগুলো তারপরে কি আছে আমাদের একটু লক্ষ্য করতে হবে। উইলকিত ধন দৌলত এটি আমরা জানি মূলধন জাতীয়। ভর্তি ফি অব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে মূলধন জাতীয় ধরাটাই শ্রেয়, তাই আমরা এটাকে মূলধন জাতীয় ধরেছি। এরপরে আছে আমাদের হল ভাড়া, হল ভাড়া আছে আমাদের 4,500 টাকা। চারণ কর সমন্বয়ে এটি নিয়ে কথা বলা হয়েছে। চারণ কর আছে আমাদের 1,500। তোমরা সমন্বয় নাম্বার 5-এ যদি একটু লক্ষ্য করে দেখো 33 নাম্বার স্লাইডে বিগত বছরে অনাদায়ী চারণ কর 200 টাকা এবং চলতি বছরের অনাদায়ী চারণ কর 400 টাকা এখনো অনাদায়ী রয়েছে। আমি এটি নিয়ে কথা বলেছিলাম চলতি বছরের বকেয়া প্রিয় শিক্ষার্থী আয়ের সংশ্লিষ্ট আয়ের সাথে যোগ এবং উদ্বর্তপত্রের সম্পদ। বিগত বছরের বকেয়া আয় থেকে বিয়োগ এবং মূলধন তহবিলের সম্পদ। এই 200 টাকা মূলধন তহবিলের সম্পদ হিসেবে আমরা একবার ব্যবহার করেছি। তাহলে যোগ চলতি বকেয়া বা অনাদায়ী, চলতি সালের অনাদায়ী আছে আমাদের 400 টাকা বাদ বিগত অনাদায়ী আছে আমাদের 200 টাকা। তাহলে আমরা পেয়ে যাব যোগ বিয়োগ করলে 1,700 টাকা। এরপরে আমরা আবার যদি স্লাইডে যাই ক্যান্টিন হতে মুনাফা, ক্যান্টিন হতে মুনাফা আছে আমাদের 3,500 টাকা। ম্যাগাজিন বিক্রয় আছে আমাদের 4,000 টাকা। পুরাতন কাগজ বিক্রয় আছে
পুরাতন কাগজ বিক্রয় আছে আমার 500 টাকা। লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী, আমরা আয় ব্যয়ের প্রাপ্তি পাশে অর্থাৎ হলো প্রাপ্তি প্রদানের প্রাপ্তি পাশে যেগুলো মুনাফা জাতীয় প্রাপ্তি আছে সবগুলো কি আমরা আয় ব্যয়ের ক্রেডিট দিকে দিয়েছি। এখন সমন্বয়ে দেখব যে আমাদের কোনো আয় ছাড়া পড়লো কিনা। আমার 4 নম্বরে অনাদায়ী সেটা দিয়ে দিয়েছি, 5 নম্বরে যে কাজটুকু সেটি দিয়ে দিয়েছি, অর্থাৎ হলো প্রাপ্তি প্রদানের ক্রেডিট দিকে আয় ব্যয় হিসাবের ক্রেডিট দিকে আর কিছু নেই। এখন আমরা ডেবিট দিকে যাব। প্রথমে আসবো আমরা বেতন। বেতন আছে আমাদের, আমরা সমন্বয় নাম্বার যদি একটু দেখি প্রিয় শিক্ষার্থী, সমন্বয় নাম্বার 2, বিগত বছরের বকেয়া বেতন 1500 টাকা, চলতি বছরের বকেয়া বেতন 2000 টাকা, যোগ চলতি বকেয়া 2000 বাদ বিগত বকেয়া 1500, যোগ বিয়োগ করলে আমরা পার করে দিব 6500 টাকা। এরপরেই আছে আমাদের ভাড়া। ভাড়া 2019 সালের দেওয়া আছে 3600 টাকা। সমন্বয়ে যদি আমরা যাই তাহলে 3 নাম্বার সমন্বয়ে দেখব যোগ চলতি বকেয়া। চলতি বকেয়া আছে আমাদের 2000 বাদ বিগত বকেয়া 600, পেয়ে যাব আমরা 3600 যোগ 2000 মাইনাস 600, দ্যাট ইজ 5000 টাকা। এরপরে আমরা ম্যাগাজিন ছাপা খরচ। ছাপা খরচ মুনাফা জাতীয়, সেটি হলো আমাদের 2500 টাকা। তৈজসপত্র খেলার সামগ্রিক মূলধন জাতীয় ক্রীড়ার খরচ, ক্রীড়া প্রতিযোগিতার খরচ আছে আমাদের 3000 টাকা। আপ্যায়ন আছে, আপ্যায়ন আছে আমাদের 1500 টাকা। দান খয়রাত আছে আমাদের 2000 টাকা। খবরের কাগজ খবরের কাগজ আছে 2400 টাকা। মেরামত আছে আমাদের 1600 টাকা। এরপরে যেটি আছে আমাদের অবশ্যই, আমরা যদি প্রিয় শিক্ষার্থী 6 নাম্বার একটু দেখিয়ে এসে 6 নাম্বার সমন্বয়। অবশ্যয়ের আসবাবপত্রের উপর 10%, খেলাধুলার সামগ্রীর উপর 20%, তৈজসপত্রের মূল্যায়ন করা হয়েছে 8500 টাকা। ঠিক, আমরা আবারও যাই তাহলে আমাদের প্রারম্ভিক সম্পত্তি আছে আমাদের আসবাবপত্রের উপর কত বলা হচ্ছে 10%। আসবাবপত্র প্রারম্ভিক আছে 25000 টাকা এবং আসবাবপত্র আছে 1/1/7 তারিখে 10 তারিখে কিনা আছে 10000 টাকা। আসবাবপত্র 25000-এর 10% 2500 টাকা এবং 10000-এর 10% 1000 টাকা, 6 মাসের 500 টাকা, দ্যাট ইজ 3000 টাকা। আমরা একটু পরে ওয়ার্কিংসগুলো করে দেখাবো। খেলার সামগ্রী 20%, খেলার সামগ্রী আমাদের কত আছে লক্ষ্য করতে হবে। খেলার সামগ্রী প্রধান পাশে আছে 12000 টাকা, তারিখ নেই তাই আমরা অবশ্যই ধার্য করব না। প্রারম্ভিকে আছে আমার 15000 টাকা, 15000 টাকার 20% হলো 3000 টাকা। তৈজসপত্র লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী, তৈজসপত্রের কথা বলা হয়েছে 6 নাম্বার সমন্বয়ে
যে তৈজসপত্রের বছর শেষে মূল্যায়ন করা হয়েছে ৮৫০০ টাকা। আমরা প্রারম্ভিক তৈজসপত্র দেখব ৮০০০ টাকা, তৈজসপত্র ক্রয় আছে ২০০০ টাকা, টোটাল হলো ১০০০০ টাকা। এই ১০০০০ টাকা তৈজসপত্র বছর শেষে মূল্যায়ন করা হয়েছে আমাদের ৮৫০০ টাকা। তাহলে পার্থক্য হলো আমাদের ১৫০০ টাকা, আর কিছু নেই। আমরা যদি এখন দুই দিকে যোগ করি তাহলে আমরা যেটা পাই সেটি হলো আমাদের ২৪,৫০০ যোগ ১,৭০০ যোগ ৩,৫০০ যোগ ৪,৫০০, ৩৪,২০০ টাকা। টোটাল মুনাফা জাতীয় আয় হলো আমার ৩৪,২০০। এই ৩৪,২০০ টাকা থেকে এখন প্রধান পাশে যদি আমরা বাদ দিই ৬,৫০০ মাইনাস ৭,৫০০ মাইনাস ৪,৫০০ মাইনাস ২,০০০ মাইনাস ২,৪০০ মাইনাস ১,৬০০ মাইনাস ৭,৫০০, তাহলে আমার পার্থক্য হয় ২,২০০ টাকা। আমাদের যেহেতু আয়ের পরিমাণ ৩৪,২০০, ব্যয়ের পরিমাণ ৩২,০০০, পার্থক্য হবে ব্যয়াতিরিক্ত আয় পেলাম আমরা ২,২০০ টাকা পার্থক্য করে। অর্থাৎ দুটো ওয়ার্কিংস আমাদের শেষ। প্রিয় শিক্ষার্থী, এখন চলে যাব আমরা উদ্বর্তপত্রে। উদ্বর্তপত্রে যদি যাই তাহলে আমরা উদ্বর্তপত্রে প্রথমে দিব একদিকে আমরা যাবতীয় সম্পত্তি, অপরদিকে দিব যাবতীয় দায় ও মালধান তহবিল। উদ্বর্তপত্র ৩১শে ডিসেম্বর সমাপ্ত বছরে বা তারিখের সম্পত্তি সমূহ, টাকা, দায় ও তহবিল, মূলধন তহবিল। আচ্ছা, আমরা প্রথমে সম্পদ পাশে গেলে প্রাপ্তি প্রদানে যেটি আমাদের সমাপনী নগদ উদ্বৃত্ত আছে সেটি দিয়ে শুরু করব। অর্থাৎ যেটি দেওয়া আছে আমাদের সমাপনে হাতে নগদ ৭,৯০০ টাকা। এখন এর সঙ্গে আমরা কি করব? প্রাপ্তি প্রদানে অন্যান্য যে মূলধন জাতীয় প্রাপ্তি আছে, প্রথমে আছে আমাদের খেলার সামগ্রী ক্রয়। খেলার সামগ্রীর প্রারম্ভিক ছিল আমাদের ১৫,০০০। যদি আমরা ১ তারিখে দেখি প্রিয় শিক্ষার্থী, খেলার সামগ্রী আছে, খেলার সামগ্রী প্রারম্ভিক ১৫,০০০ যোগ ক্রয়, যেটি প্রাপ্তি প্রদানের ক্রেডিট দিকে আছে আমাদের ১২,০০০, বাদ অবশ্যই যেটি আমরা আয় ব্যয় বিবরণের ডেবিট দিকে দিয়েছি ৩,০০০ টাকা। তাহলে থাকলো আমার ২৪,০০০ টাকা। এরপরে যাব আমরা তৈজসপত্র। তোমরা যদি দেখো সমন্বয় ৬-এ বলা হয়েছে বছর শেষে তৈজসপত্রের মূল্যায়ন করা হয়েছে আমাদের ৮,৫০০ টাকা, সেটি দিব। তোমরা চাইলে লিখতে পারো প্রারম্ভিক তৈজসপত্র ৮,০০০ যোগ ক্রয় ২,০০০, ১০,০০০ বাদ অবশ্যই ১৫০০ সমান
8,500। এরপরে আসবাবপত্র প্রারম্ভিকে আছে আমাদের 25,000, যোগ ক্রয় আছে 1/7 তারিখে 10,000, যোগ করলে হবে 35,000, বাদ অবশ্যই আমরা পেয়েছি 3,000, যেটি দেওয়া আছে, থাকলো আমাদের 32,000। আমরা আর আইটেম আছে কিনা একটু দেখে নিব। খেলার সামগ্রী দিয়েছি, তৈজসপত্র দিয়েছি, আসবাবপত্র দিয়েছি। এখন সমন্বয়ে গিয়ে দেখব। আমাদের 4 নাম্বার সমন্বয়, চলতি বছরের অনাদায়ী চাঁদা 4,500 টাকা। এরপরে দেখব সমন্বয় নাম্বার 5, চলতি বছরের চারণ কর অনাদায়ী চারণ কর আছে আমাদের 400 টাকা। আর কিছু আইটেম সম্ভবত নেই প্রিয় শিক্ষার্থী। আমরা এখন চলে আসব মূলধন তহবিলের দায়ী পার্শ্বে। মূলধন তহবিলের দায়ী পার্শ্বে এসে প্রথমে দেব মূলধন প্রারম্ভিক মূলধন তহবিল, যেটি আমরা বের করেছিলাম 61,100 টাকা। 61,100 যোগ মূলধন জাতীয় প্রাপ্তিগুলো, যেগুলো আমাদের এখন একটু লক্ষ্য করতে, প্রাপ্তি প্রদানের লক্ষ্য করে দেখো। উইলকৃত সম্পত্তি, উইলকৃত সম্পত্তি আছে আমাদের 5,000 টাকা। ভর্তি ফি আছে আমাদের, ভর্তি ফি আছে 3,000 টাকা। ব্যয়াতিরিক্ত আয়, যেটা লাভ ক্ষতি বিবরণী থেকে পেয়েছি আমরা 2,200 টাকা, যোগ করে দিলে 300, 6 আর 3 9, 11 1 হাতে 1, 71,300 টাকা। এরপরে অগ্রিম চাঁদা, যেটি আমাদের 2019 সালে পাওয়া গেছে। আমাদের প্রাপ্তি প্রদানে যদি দেখি আমরা পেয়েছি কত, 2,000 টাকা। এরপরে আমরা সমন্বয়ে যাব। চলতি বছরের বকেয়া কোনো খরচ যদি থাকে, হ্যাঁ আছে 2 নাম্বার সমন্বয়ে বকেয়া বেতন, বকেয়া বেতন আছে আমার 2,000 টাকা। বকেয়া ভাড়া আছে, বকেয়া ভাড়া আছে আমার, এটিও 2,000 টাকা। আর কোনো বকেয়া খরচ আছে কিনা আমাকে একটু লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী। বকেয়া খরচ আর নেই। এখন আমরা যদি দুই দিকে যোগ করি তাহলে যেটি পাবো, যোগ করলে 3, 6 1 7, 77,300, 9 14, 19 7 4 23, 3 হাতে 2, 2 আর 7 9, 4 13, 21 23, 4 27, 7 হাতে 2, 2 আর 2, 4 আর 3 7, 77,300 টাকা উদ্বর্তপত্রের যোগফল আমাদের হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী। অর্থাৎ হলো আমরা এতক্ষণ যেটি করলাম, প্রথমে প্রারম্ভিক মূলধন তহবিল তৈরি করলাম, যার উত্তর পেয়েছিলাম আমরা 61,100 টাকা। তারই আলোকে আমরা একটি লাভ ক্ষতি বিবরণী করেছি, যেটাকে ব্যয় অতিরিক্ত আয় পেয়েছি আমরা 2,200 টাকা, এবং ওই প্রাপ্তি প্রদান এবং সমন্বয়ের ভিত্তিতে একটি উদ্বর্তপত্র আমরা প্রস্তুত করেছি, যেখানেও আমরা যোগফল পেয়েছি 77,200 টাকা, 300 টাকা। আমাদের অঙ্ক হয়ে গেছে। আমি অবশ্যইগুলো একটু দেখাই দেবো 1 মিনিটে, তাহলেই আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। অবশ্যইগুলো যদি আমরা দেখি প্রিয় শিক্ষার্থী, তাহলে অবশ্যই প্রথমে আমরা দিয়েছি আসবাবপত্র। আসবাবপত্রের ক্ষেত্রে আমরা যেটি দেখব ওয়ার্কিংস বা নোট হিসাবে তোমরা পরে যেটি দেখবা,
সেটি হলো অবচয় আসবাবপত্র প্রারম্ভিক 25,000-এর উপর 10%, 2,500 টাকা। 1/7 তারিখে ক্রয় আছে 10,000, 10% গুণিত 6/12 বা 1/2, 500 টাকা। টোটাল হলো 3,000 টাকা, যেটি আমরা দেখাইছি 3,000 টাকা। খেলার সামগ্রী আমার 15,000-এর উপর 20%, 3,000 টাকা। আর যেটি ক্রয় আছে আমাদের 12,000 টাকা, সেটির কোনো তারিখ নেই, যার জন্য সেটিকে আমরা অ্যাভয়েড করেছি। এরপরে আছে আমার তৈজসপত্র। তৈজসপত্র প্রারম্ভিক আছে আমার 8,000, যোগ ক্রয় আছে আমার 2,000, টোটাল যোগফল আমার 10,000, বা সমাপনী উদ্বৃত্ত যেটি দেওয়া আছে 8,500, পার্থক্য হলো 1,500 টাকা। এটি হবে আমাদের অবশ্যই। তোমরা চাইলে উদ্বৃত্তপত্রে যখন আমরা তৈজসপত্র লিখেছি এইভাবে দেখাতে পারো 8,000 যোগ 2,000 সমান 10,000, বাদ অবশ্যই 1,500, দ্যাট ইট 8,500। প্রিয় শিক্ষার্থী, সমন্বয় এবং তোমরা যদি সমন্বয়গুলো একটু 1 মিনিট থেকে 1 মিনিটে আমি অঙ্ক শেষ করে দেব। এখানে 2 নাম্বার সমন্বয় আমরা কি বলেছি, বকেয়া বেতন থেকে বাদ দিয়েছি এবং মূলধন তহবিলে দায়ী পাশে দিয়েছি। চলতি বছরের বকেয়া বেতন সেটা বেতনের সাথে যোগ করেছি এবং উদ্বৃত্তপত্রে দায়ী পাশে দিয়েছি। ঠিক একইভাবে বকেয়া ভাড়া বিগত বছরে সেটি ভাড়া থেকে বাদ দিয়েছি এবং মূলধন তহবিলে দায়ী পাশে দিয়েছি। চলতি বছরের বকেয়া ভাড়ার সাথে যোগ করেছি এবং উদ্বৃত্তপত্রে দায়ী পাশে প্রদর্শন করেছি। অনাদায়ী চাঁদা চলতি বছরের যেটা বকেয়া আয় বলেছি, চাঁদার সাথে আয় বছরে যোগ করেছি এবং উদ্বৃত্তপত্রে সম্পদ হিসেবে প্রদর্শন করেছি। একইভাবে বিগত বছরের চলতি বছরের চারণ কর অনাদায়ী আয়ের সাথে চারণ করের সাথে যোগ করেছি, উদ্বৃত্তপত্রের সম্পদ পাশে আমরা দেখিয়েছি। বিগত বছরের যেটি সেটা চারণ কর থেকে বাদ দিয়েছি এবং মূলধন তহবিলের সম্পদ পাশে দেখিয়েছি। অবশ্যই অবলোপনগুলো লাভ লোকসানে দিয়েছি, উদ্বৃত্তপত্রে এসে সংশ্লিষ্ট সম্পত্তিগুলো থেকে সেগুলোকে বাদ দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ একটি অঙ্ক দেখলাম, সমন্বয় দেখলাম। আশা করি তোমরা এর উপর আলোচনা করতে থাকবা, দেখতে থাকবা। কোনো সমস্যা হলে আমাদের সাথে কথা বলবা বা আমাদের ফেসবুক লিঙ্কে এসে বা রাজশাহী কলেজের লিঙ্কে এসে কোনো প্রশ্ন করলে আমরা আমাদের সাধ্যমতো দেওয়ার চেষ্টা করব। আগামী 7 তারিখ আর একটি ক্লাস আছে, আমি অব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে সেটি আলোচনা করব। সবশেষ ক্লাস অব্যবসায়িক প্রতিষ্ঠানের। তোমাদের কাছে অনুরোধ রইল, দুদিনে যে অঙ্কগুলো করলাম এর বাহিরে যে একটু ক্রিটিক্যাল মাইন্ডের যে প্রশ্নগুলো থাকে অর্থাৎ সমন্বয়গুলো থাকে, তার আলোকে সেটি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। সবাইকে অশেষ ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যেই থাকো। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।